নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 19শে মার্চ অর্থাৎ মঙ্গলবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যা বললেন, চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। এ রাজ্যে বিজেপি কে যে তৃণমূল পার্টি, এর আগে নির্বাচনে দেখুন, 99 সালে নির্বাচন দেখুন, সমঝোতা কার সঙ্গে ছিল? তৃণমূলের সঙ্গে বিজেপি। কে ক্যান্ডিডেট হয়েছিল? তপন শিকদার, জুলুবাবু, দুজন এমপি জিতেছিল। মনে করে দেখুন, দমদমার কৃষ্ণনগরে কাদের সমঝোতায়? তৃণমূল এবং বিজেপির সমঝোতায়। বহু পুরনো দোস্তি। সেই দিদি কোথায় ছিল? বিজেপি দলের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন বড়সড় মন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রী ছিলেন। তার হাত ধরে বিজেপি এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তাই বাড়িতে নিয়ে গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করানো, তাকে খাতির করানো দেখেছেন আপনারা কালীঘাটের বাড়িতে নিয়ে গিয়ে। সেদিন অটল বিহারী বাজপেয়ীর খাতিরের ত্রুটি হয়নি, আজ মোদিরও খাতিরের ত্রুটি হয় না। মোদি হয় কি, মোদিকে নিয়ে কালীঘাটে যেতে পারেনি, কিন্তু মোদির জন্য সারা ব্যবস্থা রাজভবনে গিয়ে দিদি করে এসছে। শুধু গল্পই করেছেন, আর কোনো আলোচনা করেননি। দিদি নিজে বলছেন খালি গল্প করেছে। আমাদের তো এত গল্প করার সময় হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে। কি গল্প করেছে দিদিই জানে। এটা তো নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ হচ্ছে। এই যে একটু আগে বললাম, প্রলোভন, গিফট পাঠানো হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে গরিব মানুষকে। গরিব মানুষের অভাব, গরিব মানুষের দারিদ্রতা, সেগুলোকে খরিদ করে নেয় এরা ঘুষের বিনিময়ে। মানুষের অভাবকে, মানুষের দারিদ্রতাকে ঘুষের বিনিময়ে খরিদ করে নেওয়ার জন্য ভোটের আগে তাদেরকে প্যাকেট, শুধু নয়, প্যাকেটে দিদির ছবি থাকছে, মাথা ফাটা ছবি নাই, ভালো ছবি আছে মনে হয়, এরপরে যেগুলো মাথা ফাটা ছবি আসবে, সেসব ছবি দিয়ে তাদেরকে প্রলোভন জানিয়ে গিফট দেওয়া হচ্ছে। গিফট, তোমাদের জন্য আমি আছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, গরিব মানুষের অভাব আছে। সে অভাব তো হঠাৎ ভোট ঘোষণার পর হয়নি, অভাব তো ভোট ঘোষণার আগে ছিল। তখন গিফটের কথা মনে ছিল না, এখন ঘুষ দেওয়ার নাম গিফট। মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা। কিছু পান আর না পান, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবেন। সে আরব দুনিয়া হোক, সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক, কলকাতা হোক, সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন। আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয়। যে কোনো বড় বড় বিল্ডিংয়ের নির্মাণ কার্যে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ, মালদা আছে। পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না, সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে, একদম সরাসরি পয়সা খেয়ে, যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, এটা আজকে না, দীর্ঘদিনের দাবি আমাদের। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি, দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায়, তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাগুষ্য দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল।
আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্য, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার নিয়োগ করা হতে পারে এখানে তো টাকা পয়সা দিয়ে ভোট হয়, এক প্রলোভন হয়, আদি প্রশাসন হয়, ভয়ভীতি প্রদর্শন হয়, এটাই তো ভোট। এখানকার ভোটের আগে গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে, তাদেরকে প্রলোভন দেখানো হবে, ভোট দাও চাকরি হবে, ভোট দাও নোট পাবে। একদিকে প্রশাসন তার সন্ত্রাস, আরেকদিকে তৃণমূল পার্টি তার প্রলোভন। এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে। তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না, কড়া পুলিশি পর্যবেক্ষক দরকার। এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয় তাহলে ভস্যে ঘি ঢালা হবে। একথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি, আজও বলছি। এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয়, তাহলে ভস্যে ঘি ঢালা হবে। পরিকল্পিতভাবে প্রশাসনের রদবদল হচ্ছে। অধীর চৌধুরীকে হারাতে ডিআইজিকে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদে। তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসিদেরকে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের হয়ে ভোট করবে। ইতিমধ্যেই তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গতবার, তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য 269টা বুথ লুট হয়েছিল। আমি না হারাতে সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম। তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ চাই তৃণমূলের, তারা নেমে পড়েছে। ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায়, পুলিশদের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে। কি করে লুটপাট হবে, কি করে ভয় দেখানো হবে, কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে, তার পরিকল্পনা চলছেই। থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন খেকো পুলিশ অফিসার, তৃণমূল ছাড়া কিছু বুঝে না, তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে, এএসআই থেকে, আইসি থেকে, সব পদে। অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই, থাকবে না, এটা আমরা 100-200 নিশ্চিত। বৈষম্যমূলক আইন হিসেবে অভিযোগ করা হয়। দেখুন, সিএ নিয়ে পার্লামেন্টে 2019 সাল থেকে আমরা নানা বিষয় তুলে প্রতিবাদ করেছি। সেই আইন যখন পাস হয় তখন তার বিরোধিতা করেছি আমরা। কারণ সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা, এটা হচ্ছে মূল লক্ষ্য সিএ। সিএর দ্বারা কোন মানুষের কোথায় কি উপকার হয়েছে আমার জানা নাই, কারণ পুরো ব্যাপারটা মানুষ সবটা জানেও না। আমার মনে হয় মানুষের সব বিষয়টা না জানার সুযোগ নিয়ে প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও, তারপর ভরসা দাও, তারপর ভোট আদায় করো। এই হচ্ছে লাইন এদের। প্রথমে ভয় ধরিয়েছে, তারপরে ভরসা দিয়েছে। সে যেমন বিজেপি তেমন তৃণমূল, এই রাজনীতি তারা করে। কংগ্রেসের সরকার 1955 সালে সব আইন স্পষ্ট করে দিয়েছে, কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই, কোনো অসুবিধা নেই। জোর করে ভয় ধরাও, আর জোর করে ভয় ধরি তারপর ভরসা দাও। এই হচ্ছে সিএ কে ব্যবহার করার বিজেপি পার্টির পরিকল্পনা। কারণ মানুষকে নতুন করে আবার দরখাস্ত করতে হবে যে আমি অবৈধভাবে প্রবেশ করেছিলাম। এই অদ্ভুত যুক্তি মাথায় ঢুকে না আমার। তার জন্য পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সেদিন আমি বিরোধিতা করেছিলাম, তার অন রেকর্ড দেখতে পাবেন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল, সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মেম্বার ছিলাম, সেখানেও এই আইনের বিরোধিতা করেছি। কারণ এই আইনের মধ্যে দিয়ে খামোখা বিনা মতলবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। আরামসে এত বছর ধরে, স্বাধীনতার পর থেকে এত বছর ধরে এগুলো চলে এসছে, কারোর কোনো অসুবিধা হয়নি। এখন কারোর কোনো অসুবিধা না হওয়া সত্ত্বেও বিজেপি তার অসুবিধা তৈরি করে তাদেরকে সে অসুবিধা দূর করার জন্য ভরসা দিচ্ছে। ওটা তো ওদের নিজেদের পরিবারের মধ্যেকার গণ্ডগোল। রামবিলাস পাসওয়ানের ভাই নিশ্চয়ই, পারস না, পাসওয়ান মনে হয়। হ্যাঁ, ও আচ্ছা, পারাস। কোন পার্টি?
রামদাস পাসওয়ানের ভাই কিন্তু হিন্দিতে দেখি সব পারো। পাসওয়ান ঠিক আছে, জানি আমি কিছু। এটা পাসওয়ান পরিবারের অন্তর্কলহ, কারণ এর আগে চিরাগকে যখন এই বিজেপি পার্টি প্রত্যাখ্যান করলো, তখন তার বদলে সেখানকার ওই পাসওয়ান সম্প্রদায়ের মানুষের ভোট যাতে নিজের পক্ষে রাখা যায়, তার জন্যে এই পশুপতি পারসকে সেখানটায় মদত করা হয়েছিল। বিষয়টা কিছু না, ওদের অন্তর্কলহ। বিজেপি পার্টি প্রয়োজনে কাউকে ধরে, কাউকে ছাড়ে, এই ধরনের রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বিজেপি পার্টি সারা ভারতবর্ষের বিপক্ষ দলের সঙ্গে যেমন করছে, তার নিজের দলের লোকদের সঙ্গে, নিজের জোটের লোকদের সঙ্গেও করছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।